সত্যি তোরা যে আসবি আমি ভাবতেই পারিনি। কেন ভাবতে পারিসনি কেন? আমাদের কি বন্ধু ভাবিস না? হ্যাঁ না না, তা কেন, বন্ধু ভাববো না কেন? তাহলে কি করে ভাবলি নেমন্তন্ন করেছিস আর আমরা আসবো না? না না, ব্যাপারটা সেটা না। আসলে তোরা সবাই তো শহরের ছেলে, এত দূরে আমাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠান, তাই একটু সংশয় ছিল আর কি। আরে ধুর, আর মনের দূরত্ব না থাকলে 1 ঘন্টা রাস্তাও 1 মিনিটের মনে হয়, বুঝলি হতভাগা? এই যা, লোডশেডিং হয়ে গেল। এই এখানের এক সমস্যা, কারেন্ট একবার গেলে আর সহজে আসতেই চায় না। উফ, এত গরমে এবার ঘরের ভেতর টেকাই তো মুশকিল হয়ে যাবে। এক কাজ করি, চল, আমাদের গ্রামের নদীর পাড়টা ভীষণ ঠান্ডা, ওখানে গিয়ে একটু বসে থাকা যাক নাকি? হ্যাঁ, তা মন্দ হয় না, নদীর হাওয়া এই ভ্যাপসা গরমে ভালোই লাগবে। ঠিক আছে, চল তাহলে বেরোনো যাক। বাহ, দুর্দান্ত! এত সুন্দর পরিবেশ কলকাতায় থেকে আমরা কল্পনাতেও আনতে পারি না। আমরা তো গরমকালে মাঝে মাঝে সারা রাত এখানেই কাটিয়ে দিই, ফুরফুরে হাওয়ায় ঘুমটা দারুণ হয়। ওই দেখ, অবিনাশ দাদু চেম্বার করে ফিরছে। কি দাদু, চেম্বার হয়ে গেল? হ্যাঁ, এই তো হলো। তা এরা কারা তোর সাথে? এরা আমার অফিসের বন্ধু, কলকাতা থেকে এসেছে আমাদের বাড়িতে। কারেন্ট অফ, তাই এখানে একটু বসে আছি। আচ্ছা, তা দেখিস আবার ঘুমিয়ে পড়িস না যেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু পরেই চলে যাব। উনি ডাক্তার নাকি? হ্যাঁ, ওই হোমিওপ্যাথিক। পাশের কলোনির বাজারে একটা ছোট চেম্বার আছে, টুকটাক ভালোই চলে শুনেছি। তুই যে বললি এখানে তোরা মাঝে মাঝে রাত কাটাস, তাহলে উনি তোকে একটু পরেই চলে যেতে বললো কেন? সে বলেছে তোদের জন্য, তোরা নতুন মানুষ তো তাই। নতুন মানুষ হলে কি প্রবলেম? ওসব বাদ দে না, তারপর বল, ওদিকে তমসের খবর কি? অ্যাকসেপ্ট করলো নাকি ঝুলিয়ে রাখলো এখনো? তুই আবার শুরু করলি? তোকে তো আগেও কতবার বলেছি তমসা অত সহজে পটবার মেয়ে না। এরপর নানান বিষয় নিয়ে গল্পগুজব শুরু হলো। গল্পে গল্পে রাত প্রায় 11টা বেজে গেল, তবুও আমাদের বাড়ি ফেরবার কথা মনে হলো না কারো। নদীর ফুরফুরে হাওয়া আমাদের ঘরে ফেরবার কথা ভুলিয়ে দিয়েছিল যেন। বেশ কিছুক্ষণ পরে অমিত বলল, এবার ফেরা যাক নাকি? রাত তো অনেক হলো, বাড়িতে কিছু বলেও আসিনি, মোবাইলটা নিয়ে আসিনি তাই, তা না হলে এতক্ষণ 10 বার ফোন চলে আসতো। আচ্ছা, আজকের রাতটা এখানে কাটালেই হতো না? সমস্যা কি? তোরা তো রাত কাটা সেখানে মাঝে মাঝে, তাহলে আজকের রাতটাও থাক না। আমরা তো কলকাতায় ফিরে গিয়ে এরকম নদীর পাড়ে রাত কাটানোর সুযোগ আর কখনো নাও পেতে পারি। ঠিক আছে, তোরা যখন চাইছিস তখন থাক। এক কাজ কর, তোর ফোনটা দে। এই নে। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ, বলছি আজকে আর বাড়ি ফিরবো না, আজকে নদীর পাড়েই থাকছি। না না, তোমাকে চিন্তা করতে হবে না একদম, আমরা সবাই আছি তো, ভোর হলেই চলে আসবো। আরে না না, ওসব নিয়ে ভাবতে হবে না, রাখছি। নে তাহলে, এবার যে যার মতন শুয়ে পড়ি, রাত তো অনেক হয়েছে, ঘুম পাচ্ছে ভালোই। একটু মশা কামড়াতে পারে, কিন্তু ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আর তেমন মশা কই। সবাই মিলে যে যার মতন শুয়ে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার আর ঘুম আসে না। এরকম ঘুমহীন রাতে তমসার কথা মনে পড়ে খুব। 2 বছর হলো তমসার সাথে পরিচয়। অফিসের সহকর্মী থেকে সম্পর্কটা শুরু হয়েছিল, সেখান থেকে বন্ধুত্ব। বন্ধুত্বটাকে টেনে হেঁচড়ে কিছুতেই আমি প্রেমের পথে নামাতে পারছি না। মেয়েটার মধ্যে যেন কেমন একটা আকর্ষণ করবার ক্ষমতা আছে। শ্যামলা রঙের মেয়েটার কাজল কালো চোখের দিকে তাকালে মনে হয় এমন একজন জীবনে এলে আর কিচ্ছু লাগে না, এর জন্য সবকিছু ছাড়া যায়। সুমন, ধরফর করে লাফিয়ে উঠে বসলাম। তমসার গলা শুনলাম মনে হলো। সামনে চোখ যেতেই দেখলাম, হ্যাঁ, তমসাই তো দাঁড়িয়ে আছে আমার সামনে, মাত্র কয়েক হাত দূরে। উঠে দাঁড়িয়ে বললাম, তমসা, তুমি এখানে এখন? আমার কথাই ভাবছিলে তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলে? ও, আমি সব জানতে পারি, তুমি এসব বুঝবে না।
তুমি আমার কথা ভাবছিলে বলেই তো আমি চলে এলাম। আমার কি হলো জানি না, হঠাৎ আমার জাগ্রত যুক্তিবোধ যেন ঘুমিয়ে পড়ল। এই মধ্যরাতে কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে একা তমসা কি করতে আসবে, আর কেনই বা আসবে, সেই সব বোঝবার ক্ষমতা যেন আমার তখন লোপ পেয়েছে। আমার সাথে যাবে? যাব। তাহলে চলো, উঠে এসো। মন্ত্রমুগ্ধের মতন তমসার পেছন পেছন হাঁটা শুরু করলাম। রাতের অন্ধকারের ভেতর তমসা হেঁটে চলল, যেন এই পথঘাট সবই ওর চেনা। হাঁটতে হাঁটতে এবার তমসা একটা জঙ্গল মতো জায়গায় এসে দাঁড়ালো। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু পোড়া কাঠ, ভাঙা হাড়ি, তার মধ্যেই হাঁ করে আছে একটা চিতা। শ্মশানে এসে পড়েছি। এইবার তমসা আমার দিকে ফিরে দাঁড়ালো। কে তমসা? আমার সামনে দাঁড়িয়ে আছে, সে যে কি তা ভাষায় বোঝানো যায় না। চোখ, নাক, মুখ সবকিছুর ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে অমানসিক নারকীয়তা। কি হলো, ভয় পাচ্ছ না তো? না না, ভয় পাচ্ছি না। কেমন সুন্দর লাগছে তো? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। তাহলে এসো, আমার কাছে এসো। দূরে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, আসছি, এই তো আসছি। তার দিকে এগিয়ে যাওয়ার জন্য পাটা বাড়িয়ে দিয়েছি। সেও আমাকে গ্রহণ করবার জন্য দুহাত বাড়িয়ে দিয়ে আছে। হঠাৎ এমন সময় কোত্থেকে একটা কি এসে আমার মাথায় সজোরে আঘাত করলো। আহ! আমি ছিটকে মাটিতে পড়ে গিয়েই জ্ঞান হারালাম। সকালবেলায় যখন জ্ঞান ফিরল, দেখলাম অমিতদের বিছানায় শুয়ে আছি। আশেপাশে সবাই ঘিরে আছে। সেই সাথে কাল রাতের সেই অবিনাশ দাদুও রয়েছে। আমি বিছানায় উঠে বসলাম। মাথাটা ব্যথা করছে ভালোই। অবিনাশ দাদু বলল, পাশের পাড়ায় আমার পেশেন্ট নরেনের বাড়ি। নরেনের হঠাৎ পেটে ব্যথা শুরু হয়ে গেল কাল অনেক রাতে। তাই নরেনের বউ আমাকে ফোন করে ডাকে। সেখানে যেতে গিয়ে দেখি তুমি একা একা হেঁটে যাচ্ছ ওই শ্মশানের দিকে। তাই বুঝেছিলাম যে তোমাকে ভুলোয় ধরেছে। তাই হাতের লাঠিটা তোমার মাথায় ছুঁড়ে মেরেছিলাম। তা না হলে আর রক্ষে ছিল না যে। ভুলো? হ্যাঁ, ভুলো। ভুলো হচ্ছে এক প্রজাতির ভূত। এ বড় সাংঘাতিক। সাংঘাতিক তার মায়া। ধরো তুমি একা একা গভীর রাতে কারো কথা ভাবছো, সেই সময় সেই এলাকায় যদি ভুলো ভূতের আনাগোনা থাকে, তাহলে যার কথা তুমি মনে মনে ভাবছিলে তাকে তুমি হঠাৎ তোমার সামনে দেখতে পাবে। হয়তো আসল মানুষটা আছে অনেক দূরের কোনো এক শহরে বা গ্রামে, কিন্তু তোমার মনে এই প্রশ্ন একবারও আসবে না যে এখন এখানে কি করে সে আসবে। এমনই ভুলোর মায়া। সে যা বলবে তুমি তাই করবে। তারপর সে তোমাকে তার শরীরে মিশিয়ে নেবে। তারপর তুমিও হয়ে যাবে ভুলো। এইভাবেই তারা দল ভারী করে। আমাদের গ্রামের ওই দক্ষিণ দিকের নদীর পাড়ে ভুলো ভূত আছে। জায়গাটা ভালো না, তাই এদের ওই নদীর পাড়ে রাতের বেলা থাকতে বারণ করি। তা কে শোনে কার কথা? সবাই চাকরি বাকরি করা শিক্ষিত ছেলে। এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কুসংস্কার যে নয় তা তুমি আশা করি বুঝেছ। রাতের কিছুই আমার মনে নেই, শুধু এইটুকু মনে আছে আমি কিছু একটা অনুসরণ করে হাঁটা শুরু করেছিলাম, আর মাথায় কিসের যেন আঘাত লেগেছিল। আর কিছু মনে নেই। কিন্তু এই বৃদ্ধের কথা আমি অবিশ্বাস করতে পারলাম না। হয়তো সত্যিই আমাকে ভুলোই ধরেছিল।